আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড, 6 মরদেহ পোড়ানোর হামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। দেশে গণতন্ত্রের শক্ত ভিত তৈরির জন্যই বিএনপি আরও ছাড় দিতে প্রস্তুত বললেন তারেক রহমান। দলের সুনাম ধরে রাখার দাগেই বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। নির্মাণের 7 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জ 16 ট্রমা সেন্টার, পাল্টাপাল্টি দোষারোপে গণপূর্ত স্বাস্থ্য বিভাগ। চোখের পানি এখনো তাজা গৌরীপুরের জুলাই শহীদ পরিবারের, সন্তানকে নিয়ে হতাশায় শহীদের স্ত্রী, সরকারের সুদৃষ্টির আশা। ভোলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, এ পর্যন্ত আক্রান্ত 70 জন, সচেতনতার পরামর্শ স্বাস্থ্য বিভাগে। মৌসুমী বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধসে ভারতের হিমাচল প্রদেশে 51 জনের মৃত্যু, 22 জন নিখোঁজ, এখনো চলছে উদ্ধার কাজ। এবং ইতিহাস করে নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ, রিটকর্নার জোড়া গোলে মিয়ানমারকে হারালো 2-0 গোলে। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাস কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে দেশের কোনো আদালতে প্রথমবার দণ্ডিত হলেন তিনি। আদালত অবমাননার এ মামলার অপর আসামি গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাস কারাদণ্ড দেওয়া হয়। এদিকে আসলে 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে তার ফোনালাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনা বলেন তার বিরুদ্ধে করা 227টি মামলার বাদীকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি। 227টা মার্ডার কেস, আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। ফোনালাপের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। পরে ট্রাইব্যুনালের নির্দেশে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। পরে বুধবার শুনানি শেষে তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এতে শেখ হাসিনাকে 6 মাস এবং বুলবুলকে 2 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিন আদালতে শোনানো হয় ওই কথোপকথন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ফরেনসিকে অডিওর সত্যতা মিলেছে। এর মাধ্যমে 227 মামলার বাদী, সাক্ষী, প্রসিকিউশন ও ট্রাইব্যুনালকে হুমকিও দেওয়া হয়েছে। তদন্ত সংস্থা আদালতকে জানায়, আওয়ামী লীগের সাইবার গ্রুপ এ টিমের মাধ্যমে অনলাইন মিটিং করা হয়। তাদের ফেসবুক গ্রুপও আছে। শেখ হাসিনার যে তর্কিত যে কনভারসেশন, সেটিকে আমরা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে এই কনভারসেশনের যে 2 জন ব্যক্তির বক্তব্য আছে, সেই কণ্ঠস্বর দুটি, একটি শেখ হাসিনার এবং একটি শাকিল আকন্দ বুলবুলের, এবং এই কনভারসেশনটি এআই জেনারেটেড নয়। যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন, তারপর থেকে এই সাজা কার্যকর হবে। পরে শেখ হাসিনার পক্ষে বক্তব্য তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বলেন এমন অভিযোগ ঠিক হয়নি। আইনি মতামত তুলে ধরেন অ্যামিকাস কিউরিও। পত্রিকায় এটা একটা ইথারের মাধ্যমে এই বক্তব্যগুলো এসছে। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। এদিকে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলার পলাতক আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের শক্ত ভিত তৈরির জন্যই বিএনপি ছাড় দিয়ে আসছে। জনগণ চাইলে এখনো ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি বিএনপির দায়িত্বও বেশি। এ সময় যে কোনো মূল্যে দলের সুনাম ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন।
দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। বুধবার সকাল থেকেই দলে দলে যোগ দেয় ডেলিগেটরা। জাতীয় সঙ্গীত দিয়ে সম্মেলন শুরু হওয়ার পরে একে একে বক্তব্য দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ বিভাগীয় দায়িত্ব পালন করা নেতারাও। জনগণ তার ক্ষমতা দেখাতে পারে বা ক্ষমতা ব্যবহার করে একটা রাজনৈতিক দলের মাধ্যমে। পটুয়াখালীর ব্যায়ামাগার মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জনগণের সমর্থন পেতে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন তিনি। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা, জনগণকে খুশি রাখা, জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা। তারেক রহমান বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি বিএনপির দায়িত্ব বেশি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাড় দিয়ে আসছে, আরো ছাড় দিতে প্রস্তুত। বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিব। এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে যে কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। স্থানীয় প্রশাসনের চাহিদা বিএনপির নেতাকর্মীদের সহায়তা করার তাগিদ দিয়ে তিনি বলেন, কেউ দলের সুনাম নষ্টের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন পদ্ধতির মৌলিক পরিবর্তন চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর গুলশানে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। আর সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে নির্বাচন চায় না বলে সাফ জানিয়ে দেয় বৈঠকে অংশ নেওয়া দলগুলো। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার গুলশানে দলটির কার্যালয়ে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। এ সময় সংস্কার, নির্বাচন ও জুলাই সনদ নিয়ে আলোচনার কথা জানায় অংশ নেয়া দলগুলো। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনই একমত না তারা। এই মুহূর্তে এই জিনিসটা প্র্যাকটিক্যাল না। আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন, আরপিও এবং ভোটাররা মানে এটা তো এরকম বাংলাদেশে এই সিস্টেমটা কখনো হয় নাই। এমপিরা তাদের এলাকার প্রতি কমিটমেন্ট থাকে। পিআর সিস্টেম যদি আপনি ভালোভাবে দেখেন, সেখানে এমপিদের সেরকম গুরুত্ব নাই, সেখানে মার্কার একটা ব্যাপার থাকে। জুলাই সনদ ঘোষণা হবে, তো সবার ঐক্যমতের ভিত্তিতে একটা সনদ ঘোষণা হবে। সেখানে একক কোনো ব্যক্তি কিংবা একক কোনো দল যদি বলে যে আমরা জুলাই সনদ ঘোষণা করব, এটা হবে জাতির সাথে প্রহসন। আমরা এই বিষয়টি সতর্ক থাকার অনুরোধ করেছি, যাতে করে কোনোভাবেই এই পিআর পদ্ধতি নির্বাচনে না আসে। এ ব্যাপারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে নির্বাচিত সরকারের মাধ্যমে তার পরিবর্তন করতে হবে। আমাদের 31 দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নেই। যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, সেটা সংসদের মাধ্যমে পাস করতে হবে। বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই সংস্কার নিয়ে যেসব ব্যাপারে একমত হয়েছে দলগুলো তা প্রকাশের কথাও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে 3 মাস মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় বিএনপি। কোনো কারণে নির্বাচন বিলম্বিত হলে আরও 1 মাস বাড়ানো যেতে পারে বলে প্রস্তাব দিয়েছে দলটি। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি। আর জাতীয় ও স্থানীয় 2 নির্বাচনই 4 মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াতে ইসলামী। সাইফুল রিপনের প্রতিবেদন। ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের 2য় ধাপের 8ম বৈঠক। আলোচনার প্রথমার্ধে নির্বাচনী সীমানা নির্ধারণে নীতিগত সিদ্ধান্তে ঐকমত্যের দ্বার প্রান্তে পৌঁছানোয় আশার কথা জানান রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন কমিশন স্বাধীন হবে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশেষায়িত কমিটি কাজ করবে
যাতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় এবং দেশব্যাপী ডিলিমিটেশন নিয়ে, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কোন দলবাজি, অতীতে যে অভিজ্ঞতা, সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। নির্বাচন কমিশনকে এনসিসি, যেটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে প্রতিষ্ঠান নিয়োগ কমিটি, এর মাধ্যমে যেন নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়, এই বিষয়ে গণ অধিকার পরিষদ প্রস্তাবনা দিয়েছে। মধ্যাহ্ন বিরতিতে গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য না এলে 3/4 মতৈক্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন অথবা সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশার কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির। 5-7টা ইস্যু আছে, সেটা আরেকদিন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এগুলোতে যেন আমরা ঐকমত্যে পৌঁছতে পারি। একেবারে পৌঁছতে না পারলে যদি দেখা যায় 3/4 লোক পৌঁছছে, মোর দেন 80% একমত হয়েছে, তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্ট অ্যান্ড কমিশন উইল ফিক্স আপ সাম স্ট্র্যাটেজি এটাকে কমপ্লিট করার জন্য। তবে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে। দ্বিতীয়ার্ধের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ এর গঠন, মেয়াদ ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন তারা। সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে, এই প্রশ্নে আমরা একমত হইনি। বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরিফুল ইসলাম আদিব। নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের 119(1) গ এর সাথে সংযুক্ত করা হবে। ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে, তা আমরা ঐক্যমতের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে। আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে। বৈঠকের বিষয়ভিত্তিক আলোচনার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। 10% প্রপোজালে যদি একমত হতে বলে, তাহলে আলোচনার তো দরকার নাই। সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম, সবাই একমত হোক। আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং যেটা বাস্তবায়ন করা যোগ্য, সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। অসম্পূর্ণ আলোচনা শেষ করে ঐকমত্যে পৌঁছাতে ফরেন সার্ভিস একাডেমিতে আবার বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর লালমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। এর আগে গত 21 জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন 2523 বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও 3টি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা 12টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়। দুর্জয় 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে 2018 ও 18 সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন। আগামীর বাংলাদেশে বিচার সংস্কার ও নতুন সংবিধান ছাড়া একতরফা নির্বাচনে এনসিপি যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় লালমনিরহাটে পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। কিছু রাজনৈতিক দলের নেতা নির্বাচনের সময় নিয়ে কথা বললেও বিচারের কথা বলছেন না বলে অভিযোগ করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। লালমনিরহাট থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। জুলাই পথযাত্রার দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের 2 জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে দিনব্যাপী পথসভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। কুড়িগ্রামের পথসভা শেষে লালমনিরহাট জেলা শহরের এমটি ইনস্টিটিউট মাঠে প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। পরে জেলা শহরের প্রধান সড়ক ও এর আশপাশের মানুষজনের সাথে মতবিনিময় করে এনসিপি। প্রায় 3 কিলোমিটার হেঁটে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে পথসভায় যোগ দেয় নেতারা। পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী প্রশাসন ও পুলিশ বাহিনীর বদলি ব্যতীত কোনো বিচার হয়নি। কিছু রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের কথা বললেও বিচারের কথা বলছে না। যারা গুম করেছে তাদের বিচার হয় নাই, যারা হত্যা করেছে তাদের বিচার হয় নাই। দুঃখজনক বিষয়, অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন বলছে, কিন্তু বিচার এবং সংস্কারে তাদের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান হচ্ছে মূলত আওয়ামী বিধান,
পথসভায় নাহিদ ইসলাম বলেন, আগামীর বাংলাদেশে বিচার সংস্কার ও নতুন সংবিধান ছাড়া একতরফা নির্বাচনে অংশ নেবে না এনসিপি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্যে দিয়ে যেতে হবে। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। লালমনিরহাটের পথসভা শেষে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, লালমনিরহাট। দেখছেন সংবাদ সকাল। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত ও গাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর এনসিপি। নিন্দা জানিয়ে অতি দ্রুত দোষীদের বিচারের দাবি জানান তারা। এইচএমএনের রিপোর্ট। রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার রাত 10টার পর জুলাই বর্ষপূর্তি প্রদর্শনী পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত ও পদযাত্রার গাড়িটির এক অংশ ভেঙে যায়। এই ঘটনার প্রতিবাদে রাত 12:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় নেতাকর্মীরা। বর্তমান প্রশাসনে ষড়যন্ত্রকারী রয়েছে বলে মন্তব্য করে এনসিপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান। একটি শ্রেণী গোষ্ঠী খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা এই অভ্যুত্থানের সরকারের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অংশগ্রহণ করা প্রত্যেকটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া আপনাদের প্রথম কর্তব্য। গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা তারা এখনো তথ্য বের করতে পারছে না, কারা এখানে ককটেল মারছে, কারা হামলা করছে, এগুলা তাদেরকে গ্রেফতারের কোনো কার্যকরী উদ্যোগ আমরা দেখতে পাই না। এর আগে 23 জুন এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটে। এইচএমএল, দেশ টিভি, ঢাকা। ভবন নির্মাণের 7 বছরেও চালু হয়নি ঢাকা-মাও এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জ 16 ঘর ট্রমা সেন্টারের কার্যক্রম। স্বাস্থ্য বিভাগ বলছে এখনো ভবনে বুঝিয়ে দেয়নি গণপূর্ত বিভাগ। আর গণপূর্তের দাবি চিঠি দিয়েও স্বাস্থ্য বিভাগের সাড়া মেলেনি। সুমিত সরকারের সুমনের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর দোহার, শ্রীনগর মুন্সিগঞ্জ আন্তঃসড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোতে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য শ্রীনগরের 16 ঘরে 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার নির্মাণ করা হয় 2018 সালে। 2,29 লাখ টাকা ব্যয়ে 3 তলা ভবন নির্মাণের 7 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। বিল্ডিং রেডি হওয়ার পরও এটা কোনো উদ্বোধন নাই, কোনো তদারকি নাই, মানুষের কোনো উপকার আসতেছে না। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির দেওয়ালের বিভিন্ন অংশে উঠে গেছে আস্তরণ, মেঝেতে জমেছে শেওলা ও আগাছা, লোহার কাঠামোতে ধরেছে মরিচা, চুরি হয়েছে ভবনের লাইট, ফ্যান সহ নানা সরঞ্জাম। ফ্যান ছিল, তারপরে গ্রিল ছিল, তারপরে থাই গ্লাসগুলো দিয়ে সবই নির্মাণ করা ছিল, উদ্বোধনও করার কথা ছিল, কিন্তু কি কারণে হয় নাই বুঝতে পারি নাই। কিন্তু এটি অনেক জিনিস চুরি হয়ে গেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। এ কারণে ট্রমা সেন্টারের কার্যক্রম দ্রুত চালুর তাগিদ হাইওয়ে পুলিশের। শ্রীনগর উপজেলার যে একটা ট্রমা সেন্টার রয়েছে, আমরা জানি যে এখনো পর্যন্ত সেটা কার্যক্রম নাই। তো আমার মনে হয় সেটা যদি কার্যক্রমটা চালু করা হয় এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যদি সক্ষমতা বৃদ্ধি করা হয়, তাহলে আর লোকজন আরও মৃত্যুর সংখ্যা কমে আসবে এবং লোকজন সুচিকিৎসা পাবে। আর ট্রমা সেন্টারটি চালু নিয়ে পরস্পরকে দোষারোপ করছে গণপূর্ত বিভাগ ও জেলা সিভিল সার্জন অফিস। অবকাঠামো নির্মাণ হয়েছে, আপনার স্বাস্থ্য বিভাগ এটা এখনো হ্যান্ডওভার পায়নি। এটার কিছু কাজ বাকি আছে, সেই বাকি কাজের জন্য গণপূর্ত বিভাগ কাজ করছে। বারবার চিঠি লেখার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এটা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিয়ে নেয়। পরবর্তীতে এটা কি হয়েছে, ইনসিকিউর অবস্থায় থাকে। এখন যেটা দেখা গেছে যে ওখানে অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে। দোষারোপ পরিহার করে ট্রমা সেন্টারটিতে দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে শহীদ হওয়া বিপ্লব হাসান, নুরে আলম সিদ্দিকী ও জোবায়ের আহমেদের পরিবার এখনো খোঁজে তাদের। আর কোনোদিন ফিরে আসবে না তা জেনেও অঝরে ফেলেন চোখের পানি। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গেল বছরের ২০ জুলাই ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বিপ্লব হাসান, নুরে আলম সিদ্দিকী ও জোবায়ের আহমেদ। এদের মধ্যে শহীদ বিপ্লব পড়াশোনার পাশাপাশি তেলের মিলে শ্রমিকের কাজ করে সংসারের হাল ধরেছিলেন। মাদ্রাসায় শিক্ষকতা করে সংসার চালাতো নুরে আলম সিদ্দিকী, আর জোবায়ের ছিলেন দোকানে। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে পরিবারগুলো এখন ভেঙে পড়েছে। জুলাই শহীদ নুরে আলম সিদ্দিকীর মৃত্যুর ৭ মাস পর ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। তার মেয়ে সাবরিনা বিনতে সিদ্দিকীর বয়স এখন ৬ মাস। নুরে আলম সিদ্দিকীর স্ত্রী সাদিয়া খাতুনের আক্ষেপ সন্তানকে ভালো কিছু খাওয়াতে না পারার। মানে খুব কষ্টই হইতেছে চলাফেরা। বাবুর ইচ্ছা হইতেছে যে বাবুরে ওইটা কিনে দিব, কিন্তু তার সামর্থ্য আমার কাছে নাই। আমার স্বামী বৈষম্যের শিকার হয়ে মারা গেছে, আমি এবং আমার সন্তান যেন বৈষম্যের শিকার না হই। এদিকে জুলাই মাস সন্তান হারানোর মাস উল্লেখ করে চোখের পানি ফেলে শহীদ বিপ্লব হাসানের আত্মার শান্তি কামনায় দোয়া চান তার বাবা। আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ আমার সন্তানকে বেহেশতে বাস করে, এটাই হলো বড় আশা, বড় চাওয়ার মতো। সারা দেশবাসীর কাছে আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমার সন্তানের জন্য দোয়া চাই। আর শহীদ পরিবারের পাশে সরকারকে আরো জোরালোভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের মুখোমুখি করার দাবি এই বৈষম্য বিরোধী নেতার। তো আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি অল্প কিছু সুবিধা তারা পাচ্ছে শহীদ পরিবারগুলো, তাদের পাশে সরকারকে আরও ভালোভাবে দাঁড়ানো উচিত। এবং এখনও পর্যন্ত মানে 1টি বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু আমরা যেই লোকাল উপজেলায় থানা বা জেলা পর্যায়ে যেই আওয়ামী লীগের ফেসিস্টরা বা যেই পুলিশ সদস্যরা যারা চক্রান্তে জড়িত ছিল এই আমাদের ভাইদেরকে হত্যা করার লক্ষ্যে, তাদেরকে কিন্তু এখনও আইনের আওতায় ওইভাবে আনা হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে ময়মনসিংহ, গৌরীপুর এবং ফুলপুরে ৫ জন শহীদ সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নেয়া ৪১ জন শহীদ হন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপকূলীয় জেলা ভোলায় ধীরে ধীরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জেলায় এ পর্যন্ত ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত কেউ মারা না গেলেও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক জেলার মানুষ। তবে স্বাস্থ্য বিভাগের পরামর্শ, আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। উপকূলীয় জেলা হিসেবে ভোলায় বৃষ্টি এবং আবহাওয়ার বৈরীভাব সবসময় বিরাজমান থাকায় বর্ষা মৌসুম এলেই দুর্গম এলাকায় ছড়িয়ে পড়ে নানা অসুখ বিসুখ। বিশেষ করে ডেঙ্গু এখন এ জেলার আতঙ্কের কারণ। প্রতিদিনই আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকটাই আতঙ্কের মধ্যে রোগীর স্বজনরা। এখন ঘরে ঘরে ডেঙ্গু জ্বর বেশি, এই জন্য আমরা হাসপাতালে আছি। 3 দিন হাসপাতালে আছি, ডেঙ্গু হয়েছে, কোনো অনেক চিকিৎসা চলে কিন্তু ভালো হয় না। ভোলা যেভাবে মানে ডেঙ্গুতে আমরা খুব চিন্তিত আছি আমার ছেলেকে নিয়ে। ডেঙ্গু জ্বর হয়েছে, এই জন্য একটু ভয়ের ভিতরে আছি, এখন চিকিৎসা চলতে আছে। শুধু ডেঙ্গু নয়, সঙ্গে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগ। ফলে সদ্য সংকটে অনেকেই হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। ভোলা জেলা হাসপাতালে গত 1 মাসের তুলনায় বর্তমানে কিছুটা সংক্রমণ বেড়েছে ডেঙ্গুর। তো আমরা সকল ধরনের সেবা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত রোগী আমাদের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সবাই, কেউ মারা যায়নি। আমাদের উপদেশ হচ্ছে, যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, কেউ 3 দিনের বেশি পানি জমা রাখবেন না। ঘরে ঘরে জ্বর এবং করোনার লক্ষণ নিয়েও হাসপাতালে পরীক্ষা করাতে আসছেন রোগীরা। এমন বাস্তবতায় পৌর এলাকায় মশক নিধন অভিযান চালুর দাবি ভোলাবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য ও সরকারি ভাতার কার্ড নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। বুধবার রাত 9:30টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ মথুরাপুর দুর্গাতলা এলাকার খিলাফত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইনে সরকারি ভাতার কার্ড নিয়ে বিরোধ চলছিল মথুরাপুর কলেজপাড়া এলাকার পলাশের সঙ্গে আজিজ ও তার বন্ধু বিজয়ের। ঘটনার দিন বাজারে অবস্থানকালে পলাশ সশস্ত্র অবস্থায় গিয়ে আজিজকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় আজিজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দৌলতপুর থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ষড়যন্ত্র করে এভাবে মাইরে দিছে। মারছে রফিক আর ওর ছেলে পলাশ, আর মহাবুল মাস্টার ওদের ইন্ধন দিছে। মহাবুল মাস্টারের ওই হুকুমে আমার ভাইকে মারিছে। মহাবুল মাস্টারের কাছে যাই আমার ভাইকে মারিছে। দেখছেন সংবাদ সকাল। মৌসুমী বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। চলতি বর্ষায় রাজ্যে 51 জনের মৃত্যু ও 22 জন নিখোঁজ। গত 20 জুন থেকে 1 জুলাই পর্যন্ত এই ঘটনা ঘটেছে। রাজ্যের 12 জেলার বিভিন্ন জায়গায় প্রাণহানি, ঘরবাড়ি ধস, গবাদি পশুর মৃত্যু এবং সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 51 জন। অনেকেই নিখোঁজ আছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। এখনও চলছে উদ্ধার কাজ। চলতি বর্ষায় আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইন্দোনেশিয়ার জনপ্রিয় বালি প্রদেশে 65 যাত্রী সহ ডুবে গেছে একটি ফেরি। এ ঘটনায় নিখোঁজ অন্তত 43 জন। পুলিশ জানিয়েছে, উত্তাল সাগরের রিসোর্ট দ্বীপ বালির কাছে দুর্ঘটনা ঘটে। কয়েক ঘন্টা ভেসেছিলেন অন্তত 20 জন। খবর পেয়ে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়া হয়। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন। গভীর রাতে উদ্ধার কাজে যোগ দেয় জরুরি বিভাগের কর্মীরা। জানা গেছে, ডুবে যাওয়া ফেরিতে 53 যাত্রী, 12 জন ক্রু এবং 14টি ট্রাক সহ 22টি গাড়ি ছিল। 17,000 দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার ফেরি দুর্ঘটনা নিয়মিত দাঁড়িয়েছে। নজিরবিহীন পতন ঘটেছে মার্কিন ডলারের। ডলার ইন্ডেক্স জানায়, গত 3 দশকের মধ্যে রেকর্ড পতন ঘটেছে ডলারের, যা ভিত নাড়িয়ে দিয়েছে মার্কিন অর্থনীতির। একে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া অর্থনৈতিক নীতিকে দোষছেন বিশ্লেষকরা। আর উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ হারাচ্ছে যুক্তরাষ্ট্র। নীরদ দাসের রিপোর্ট। রেকর্ড দরপতনের শিকার মার্কিন ডলার। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে অন্তত 10.4% দরপতন ঘটেছে ডলারের, যা 1973 সালের পর সবচেয়ে বড় পতন। বিশ্ব মুদ্রার মান পরিমাপকারী সংস্থা ডলার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বর্তমান ডলারের মান গেল 3 দশকের মধ্যে সবচেয়ে বেশি নেমেছে। জানায়, মঙ্গলবার ডলারের মান 96.4 গিয়ে ঠেকে, যা গেল অর্থ বছরের শেষার্ধেও অন্তত 110-এ ছিল। মুদ্রা বাজারের অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক রূপরেখাকে দায়ী করছেন অর্থনীতিবিদেরা। তাদের মতে, বিভিন্ন দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপ ও প্রত্যাহারের জেরে হুমকির মুখে বিশ্ব বাণিজ্য। আটলান্টিক কাউন্সিলের মতে, বিশ্বের 1/4 জিডিপি প্রবৃদ্ধির মালিক যুক্তরাষ্ট্র। এমনকি বিশ্ব রপ্তানি বাজারের 54% নিয়ন্ত্রক মার্কিনিরা। এছাড়া বিশ্বের 60% ব্যাংক লেনদেনেও নির্ভর করে মার্কিন ডলারের উপর, যার দরুন 70% আন্তর্জাতিক বন্ডের মূল্য নির্ধারণ হয় ডলারে। এছাড়া ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর তথ্য বলছে, বিশ্বের 57% বৈদেশিক মুদ্রার রিজার্ভও ডলারে নির্ধারণ করা হয়। এতে মার্কিন অর্থনৈতিক পরিবর্তন ও ডলারের দরপতন বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলে আশঙ্কা প্রকাশ করেন ব্রাজিলের অর্থনীতিবিদ ডক্টর কার্স্টেন জুনিয়াস। এছাড়া অর্থনৈতিক হুমকির মুখে মার্কিন বাজারগুলো থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও মত জুনিয়াসের। তবে ডলারের দরপতন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাবে। এতে দেশটির নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান স্টিফেন মিরান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস এখনও সম্মতি না জানালেও গাজার জনসাধারণের মধ্যে জেগেছে আশার আলো। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আশায় গাজাবাসী। এছাড়াও ট্রাম্পের এবারের প্রস্তাবে সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তারা। ফাতেমা তাসনিমের রিপোর্ট। একদিকে খাদ্য সংকট ও বাস্তুচ্যুতি, অন্যদিকে ইসরায়েলি হামলা, এমন পরিস্থিতি গাজার নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। করুণ এই পরিস্থিতির মাঝেও আশার আলো দেখছেন গাজাবাসী। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর অনেকেই ভাবছেন এবার অবসান হবে কষ্টের, আবার অনেকের মনে দেখা দিয়েছে এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা। গাজার খান ইউনিসের বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন একাধিকবার। খাবার সংগ্রহে প্রতিনিয়ত ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 60 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। জনসাধারণের দাবি আংশিক নয়, সম্পূর্ণ যুদ্ধের অবসান চান তারা। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের মতো গাজায় বন্ধ হবে গণহত্যা ও ইসরায়েলের সামরিক অভিযান। আমরা যুদ্ধের সম্পূর্ণ অবসান চাই, প্রতিবারের মতো আংশিক চুক্তি ও বিরতি নয়, যা 1-2 মাস স্থায়ী হয়ে আবার ফিরে আসে। আমরা এই গণহত্যার অবসান চাই। তারা তাদের জিম্মিদের নিয়ে যাবে এবং তাদের কারাগারে বন্দী আমাদের মানুষকে মুক্তি দেবে। গাজা উপত্যকার পুনর্নির্মাণ হবে, আমাদের জনগণ জীবন ফিরে পাবে। ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতি মেনে নেবে কিনা এ নিয়ে কোনো মন্তব্য করেনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে গাজাবাসীর মনে ট্রাম্পের প্রস্তাব নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম দিনই বলেছিলেন গাজায় যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু বাস্তবে তিনি কাজ করেছেন ইসরায়েলের স্বার্থ রক্ষায়। এমন পরিস্থিতিতে তার সততা নিয়ে প্রশ্ন রাখেন বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি। আমরা আশা করি তিনি এবার সৎ থাকবেন। আমরা আশা করি তিনি ইসরায়েল ইরান যুদ্ধে যেমন গুরুত্ব দিয়েছেন তেমনি গাজার প্রতি সততা দেখাবেন। ইরানের ক্ষেত্রে বলেছিলেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং তা বন্ধ হয়ে গিয়েছে। ট্রাম্প চাইলে যুদ্ধ বন্ধ করতে পারেন। স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর জনসাধারণের চাপ ক্রমেই বাড়ছে। তবে তার ডানপন্থী ক্ষমতাসীন জোটের কট্টর ডানপন্থী সদস্যরা তীব্র বিরোধিতা করছেন যুদ্ধবিরতির। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।